হ্যালো ফ্রেন্ডস, আমাদের এবারের ডেস্টিনেশন কাঁথি থেকে 14 কিলোমিটার দূরে নির্জন সমুদ্র সৈকত বগুড়ান জলপাই। সমুদ্র ভালোবাসেন না এমন ট্যুরিস্ট হয়তো খুঁজলেও পাওয়া যাবে না, বিশেষ করে সেটা যদি হয় একটু অফবিট ধরনের। ঝাউবনের শাড়ি, লাল কাঁকড়ার ছোটাছুটি, নির্জন সমুদ্র সৈকত আর সমুদ্রের লুকোচুরি, এই নিয়েই বগুড়ান জলপাই। তার সাথে আজ আমরা দেখব কপালকুণ্ডলা মন্দির, দরিয়াপুর লাইট হাউস, পেটুয়াঘাট মৎস্য বন্দর আর বাঁকিপুট সি বিচ। যে কোনো সময়ে এখানে যাওয়া যায়, তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে যাওয়াই ভালো, কারণ এই সময় গরম কম থাকে। এবারে বলি কিভাবে যাবেন। কলকাতা থেকে দীঘাগামী বাসে এলে নামতে হবে কাঁথি সেন্ট্রাল বাস টার্মিনালে, আর ট্রেনে এলে নামতে হবে কাঁথি স্টেশনে। এখান থেকে টোটো, অটো বা গাড়ি রিজার্ভ করে বগুড়ান যেতে হবে। হাওড়া থেকে বগুড়ানের দূরত্ব 150 কিলোমিটার। আমরা NH6 ধরে কোলাঘাট হয়ে বাঁ দিকে হলদিয়ার রাস্তা ধরলাম। প্রায় 30 কিলোমিটার যাবার পরে নন্দকুমারের মোড় থেকে ডান দিকে দীঘাগামী রাস্তা ধরলাম। আরও 50 কিলোমিটার এগিয়ে কাঁথির মোড় থেকে আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে। আমরা প্রথমে যাব কাঁথি থেকে 13 কিলোমিটার দূরে কপালকুণ্ডলা মন্দিরে। রাস্তার পাশেই রয়েছে কপালকুণ্ডলা কালী মন্দির লেখা এই ছোট মন্দিরটি। এটি কিন্তু আসল মন্দির নয়, গ্রামবাসীরা এই নতুন মন্দিরটি তৈরি করেছেন। আর একটু পিছনে গেলে চোখে পড়বে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আবক্ষ মূর্তিটি। আরও পিছনে একটি বিশাল বটগাছের উল্টো দিকে রয়েছে 200 বছরের পুরনো একটি শিব মন্দির। মন্দিরের মধ্যে রয়েছেন হরপার্বতী। আসল কপালকুণ্ডলা মন্দির দেখতে হলে আপনাদের গ্রামের মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট হাঁটতে হবে। এই মন্দিরটি যিনি দেখাশোনা করেন, এবার তার মুখ থেকেই আপনারা শুনুন। সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরলো, ফেরার পরে রান্না হবে জালন নেই, তখন নবকুমার গেল জালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে সেই ইতিহাসটা তিনি এইখানে লিখেছিলেন। তবে আমি আপনাদের বাবু একটা জিনিস দেখাবো, যে নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পথ দিয়ে বের করলে কি ভিতরে আছে দেখাচ্ছি। আচ্ছা, নবকুমার এইখানে আটকানো ছিল, এইখানে তাকে বেঁধে রেখেছিল, এইখানে তাকে এই পথ দিয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠাকুরটা কোথায় ছিল? এই রাস্তা দিয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠাকুর এখানেই ছিল, ঠাকুর তো এখানেই ছিল। হ্যাঁ, এখানেই ছিল। ঠাকুর, হ্যাঁ এখানেই ছিল। কালীটা কোথাও গিয়ে ইতিহাস আর মিথ একাকার হয়ে যায়। বঙ্কিমচন্দ্র মেদিনীপুর জেলার কালেক্টর থাকার সময় এখানে এসেছিলেন। তখন রসুলপুর নদীর ধারে গভীর অরণ্যের মধ্যে এই কালী মন্দিরটি তিনি দেখতে পান। এরপরই কপালকুণ্ডলা উপন্যাসের প্লট তার মাথায় আসে। উপন্যাসটি বিখ্যাত হওয়ার পর এই মন্দিরটিও কপালকুণ্ডলা মন্দির নামে বিখ্যাত হয়ে ওঠে। কেয়ারটেকার আমাদের বললেন, এই ইটগুলো দেখলে বোঝা যায় মন্দিরটি বহু বছরের পুরনো। মন্দির থেকে
হাফ কিলোমিটার এগোলে পড়বে দরিয়াপুর লাইট হাউস। এটির উচ্চতা ৭৫ ফুট। আগে লাইট হাউসের চারপাশেও জঙ্গল ছিল, এখন খুব সাজানো গোছানো বাগান রয়েছে। ১০১টা সিঁড়ি ভেঙে উপরে উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। দোলনায় বসার লোকটা সামলাতে পারলাম না। লাইট হাউস থেকে বেরিয়ে চললাম ২ কিলোমিটার দূরে পেটুয়াঘাট মৎস্য বন্দরে। রাস্তার ধারে শুটকি মাছ শুকোচ্ছে দেখলাম। বন্দরের অফিসিয়াল নাম দেশপ্রাণ ফিশিং হারবার। ২০১০ সালে এটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল M.K. নারায়ণন। পূর্ব মেদিনীপুর জেলায় রসুলপুর নদীর মোহনার কাছে ১১.৮ হেক্টর জমিতে গড়ে ওঠা এই মৎস্য বন্দর ভারতের বড় মৎস্য বন্দরগুলির মধ্যে একটি। বিশাল এই মৎস্য বন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রচুর ট্রলার। বন্দরের ভেতরে বরফ কল, হিমঘর, জাল বুনন কেন্দ্র ও পেট্রোল পাম্প রয়েছে। এমনকি বন্দর চত্বরে ব্যাংক ও থানাও রয়েছে। আমাদের পরের গন্তব্য বাঁকিপুট সি বিচ, পেটুয়াঘাট থেকে যার দূরত্ব ৬ কিলোমিটার। এখানে বেশ একটু উঁচু জায়গা থেকে দেখা যায় সাগরের বিস্তৃত রূপ, তবে বয়স্কদের পক্ষে এই উঁচু জায়গায় ওঠা একটু অসুবিধাজনক। এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এর পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায়। কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটাতে ভালোই লাগবে। সমুদ্র এখানে বেশ শান্ত। অনেক দূরে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকাগুলো। বেশ নিরিবিলি পরিবেশ। তবে এখানে পর্যটকদের জন্য থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা দেখতে পেলাম না। আমাদের শেষ গন্তব্য বগুড়ান জলপাইয়ের একমাত্র থাকার জায়গা সাগর নিরালা রিসর্টে, বাঁকিপুর থেকে যার দূরত্ব ১২ কিলোমিটার। হোটেলে যাবার রাস্তার পাশে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। আর এই যে নীল রঙের বাড়িটা, যেটা ঘূর্ণিঝড়ের রেস্কিউ সেন্টার, এর পাশের রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে। আমরা প্রথমে ভুল করে অনেকটা এগিয়ে গিয়েছিলাম। এটা নয়, আরেকটু এগোতে হবে। এসে গেছি সাগর নিরালায়। আমরা আগেই ফোনে লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছিলাম। যতক্ষণে খাবার রেডি হচ্ছে ততক্ষণে আপনাদের হোটেলটি ঘুরিয়ে দেখাই।
এখানে ডাবল বেডরুম রয়েছে 11টা, ট্রিপল বেডরুম রয়েছে 5টা, আর 4 বেডরুম রয়েছে 6টা। এছাড়াও রয়েছে হাউস টেন্ট 6 বেডের, 4 বেডের আর 2 or 3 বেডের। 2 or 3 বেডরুম নিলে খরচ পড়বে 1650 টাকা পার হেড, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স আর ডিনার। 4 অথবা 6 বেডরুম হলে পড়বে 1450 টাকা পার হেড, ইনক্লুডিং অল মিল। শুধু লাঞ্চ করলে খরচ পড়বে এক থালি 225 টাকা, ভেজ থালি 300 টাকা, নন ভেজের মধ্যে মাছ 300 টাকা, চিকেন 350 টাকা, অন্য মাছ বা কাঁকড়া নিলে আলাদা খরচ পড়বে। এটাই শেষ সীমানা। এখানে একটা স্টেজও করা রয়েছে। আমাদের ননভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের সবজি, পোনা মাছ, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খরচ পড়েছিল পার হেড 300 টাকা। লাঞ্চ করে এখন আমরা চলেছি সি বিচে। গ্রামের মাটির রাস্তা দিয়ে বিচ পর্যন্ত গাড়ি যাবে। ছায়া ছায়া অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার ঝাউবন শুরু হয়েছে, দূরে সি বিচের আলো দেখা যাচ্ছে। এখানে গাড়ি রেখে যেতে হবে। সি বিচে গাড়ি নিয়ে গেলে লাল কাঁকড়াদের ক্ষতি হবে, তাই এখানে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অনেকেই এখানে পিকনিক করতে এসেছেন দেখলাম। ছোট ছোট কিছু ঝুপড়ি দোকান রয়েছে যেখানে হালকা জলখাবার পাওয়া যায়। আমরা অবশেষে পৌঁছে গেছি বগুড়ান জলপাই সি বিচে। সুন্দর ঝাউবনের সারি রয়েছে, যেটা অন্যান্য সি বিচে এখন আর দেখাই যায় না। চওড়া সি বিচ রয়েছে, কিন্তু সি বিচ আর আগের মতো নির্জন নেই। এগুলো লাল কাঁকড়া। প্রচুর কাঁকড়া রয়েছে এই বিচে। অনেকক্ষণ দৌড়োদৌড়ি করেও তাদের ক্যামেরায় ভালো করে ধরতে পারলাম না। পর্যটকদের আনাগোনা তুলনায় কম বলে এখানে অনেক ঝিনুক পড়ে আছে। অনেক দিন পর নাতির জন্য কিছু ঝিনুক কুড়িয়ে নিলাম। অনেকক্ষণ বিচে বসে রইলাম। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছিল। বেশ মন খারাপও লাগছিল সমুদ্রের দেখা পেলাম না বলে। স্থানীয়রা বললেন, জোয়ার ভাটার টানে দিনে 2বার সমুদ্র কাছে আসে। আপনারা যদি সমুদ্র দেখতে চান
তবে এক রাত্রি হোটেলে থাকতে পারেন অথবা জোয়ার ভাটার সময়টা দেখে যেতে পারেন। ফেরার পথে দেখলাম আবর্জনা ফেলার ভ্যাট থাকা সত্ত্বেও চারিদিকে নোংরা পড়ে আছে। আমরা নিজেরাই নিজেদের পরিবেশ নষ্ট করে ফেলছি। এবার বাড়ি ফেরার পালা। অস্তগামী সূর্যকে সঙ্গী করে আমরা বাড়ির পথ ধরলাম।